নমস্কার, আমি অমিত। আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল দ্য মোশন অফ লাইফ। তো আজকের যে বিষয়টা নিয়ে বলার, যে গতকাল অর্থাৎ মঙ্গলবার সুপ্রিম কোর্টে ভোটার ভেরিফিকেশন নিয়ে মামলার যে চূড়ান্ত তারিখটা ছিল, সেখানে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে আবার সকাল 10:30 থেকে শুনানিটা শুরু হয়েছিল। এবং মামলাকারীদের পক্ষে যথারীতি আইনজীবী ছিলেন কপিল সিব্বাল মহাশয় এবং প্রশান্ত ভূষণ মহাশয়। তো কি হলো সেই মামলার রায়ে? আলটিমেট যেটা হওয়ার ছিল প্রায় সেটাই হলো। অর্থাৎ বিহারের যে খসড়া তালিকাটা আগামী 1 আগস্ট প্রকাশ করতে যাচ্ছে কমিশন, সেটার উপরে একটা জোরালো প্রতিবাদ করলেন কপিল সিব্বাল মহাশয়, যে প্রচুর প্রচুর পরিমাণ মানুষের নাম কেটে যাচ্ছে, 65 লক্ষ মানুষের নাম কেটে যাচ্ছে। সুতরাং মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হচ্ছে, ভোটদানের অধিকারকে হরণ করা হচ্ছে। এইভাবে সুপ্রিম কোর্টে বিচারপতিদের সামনে তিনি তার বক্তব্য রাখলেন। এবং তিনি পাশাপাশি এটাও আজকে বক্তব্যটা রেখেছিলেন মঙ্গলবার দিন, যে অতি সত্বর এই তালিকাটাকে বন্ধ করা হোক, স্থগিতাদেশ আনা হোক, এই তালিকা যেন প্রকাশ না পায়। কিন্তু সমস্ত দিক খতিয়ে দেখে সুপ্রিম কোর্টের বিচারপতিরা যেটা বললেন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়ে তারা বললেন, তারা একটা কথা প্রথমে বললেন, যে নির্বাচন কমিশন হচ্ছে একটা স্বশাসিত সংস্থা। তাদের কাজ দেশের নির্বাচন প্রক্রিয়াকে পরিচালনা করা। তারা কোনো সরকার বা কোনো বিভাগের নিয়ন্ত্রণাধীন নন। অর্থাৎ তারা যে কাজটা করছেন তারা স্বয়ংসম্পূর্ণভাবেই করবেন। এবং এ বিষয়ে যেরকম বিজ্ঞপ্তি জারি হয়েছে সেইভাবেই তারা কাজটা করছেন। এখন যদি নাম কেটে গেছে 65 লক্ষের, তাহলে সেই বিজ্ঞপ্তি মতোই গেছে। অর্থাৎ এদের মধ্যে কমিশনের তরফ থেকে যেটা বলা হয়েছে, এদের মধ্যে ম্যাক্সিমামটাই বিহার ছেড়ে অন্যত্র চলে গেছেন, অথবা মৃত ভোটার, যেটা 15 লক্ষের ওপর মৃত ভোটার। কিন্তু বাদানুবাদের সময় মামলাকারীদের পক্ষে কপিল সিব্বাল মহাশয় বলেন যে এরকম প্রচুর লোককে মৃত দেখানো হচ্ছে, কিন্তু তারা মৃত নয়। সেক্ষেত্রেও বিচারপতি পরিষ্কার বলেছেন যে ঠিক আছে, আপনাদের সময় দেওয়া হচ্ছে, আপনারা আগামী 8 তারিখের মধ্যে, অর্থাৎ 8ই আগস্টের মধ্যে আপনারা অন্তত 15 জনের নাম নিয়ে এসে দেখান, যে যারা মৃত নয় অথচ কমিশন তাদের মৃত দেখাচ্ছে। এইরকম যদি পরিস্থিতি হয়, অর্থাৎ কমিশনকেও তো কিছু আইন মেনে চলতে হয়। কমিশন স্বশাসিত সংস্থা মানে তো আইনের ঊর্ধ্বে নয়, সংবিধান দ্বারা তারা স্বীকৃত সংস্থা। সুতরাং মানুষের অধিকার হরণ হয়ে যাবে, মানুষের ভোটাধিকার হরণ হয়ে যাবে, অন্যায় হবে, সেটা সুপ্রিম কোর্ট বসে বসে দেখবে না। সেরকম যদি কিছু হয়, অবশ্যই সুপ্রিম কোর্ট সেই বিষয়টাতে হস্তক্ষেপ করবে। কিন্তু এখনো পর্যন্ত যা পরিস্থিতি আছে, কমিশন যা যা বলছেন সেই মতো খসড়া তালিকা প্রকাশ হোক। আগামী 1 মাস সময় থাকছে বিহারের ক্ষেত্রে, যে সেই খসড়া তালিকার উপরে আবার নতুন করে যাদের ক্লেমস অ্যান্ড অবজেকশন আছে তারা সেইভাবে অভিযোগ করবেন এবং সেগুলোকে খতিয়ে দেখা হবে। এখন এই আবহে আপনারা সকলেই জানেন, একদম একটা দামামা বেজে গেছে পশ্চিমবঙ্গে। এই পশ্চিমবঙ্গেও আমাদের ইলেকশন কমিশনের এই এসআইআর শুরু হচ্ছে। আর আগামী 2026 সালে আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। এটা আমরা সকলেই জানি যে ভারতবর্ষের আরও কয়েকটা রাজ্যের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন হচ্ছে। সুতরাং এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যে পরিস্থিতিতে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সেটা আমাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই জন্য বিভিন্ন সংবাদ মাধ্যম আর বিভিন্ন ইউটিউব চ্যানেলে ভুরি ভুরি ভিডিও আসছে, বিভিন্ন রকম মন্তব্য দিয়ে কেউ তাতে করে বিব্রত হচ্ছেন, কেউ বিভ্রান্ত হচ্ছেন। তো আমি এই বিষয় সম্পর্কিত বেশ কিছু ভিডিও করেছি। আজকে আপনাদের সামনে আসার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে এই গতকালকের যে মামলা হলো এবং সেই মামলার ফলে আমরা পশ্চিমবঙ্গের যারা সাধারণ নাগরিক, যারা আমরা আশঙ্কা করছি যে তাই তো 1987 সালের আগে যাদের আমাদের জন্ম হয়েছে, বা যাদের 1987 সালের পরেও জন্ম হয়েছে, বিভিন্ন কাগজপত্র নেই, তো তারা একটা অসহায় পরিস্থিতির মধ্যে পড়েছি, যে এই জায়গায় দাঁড়িয়ে আমরা কি করে আমাদের ভোটাধিকার প্রয়োগ করব। আর একটা প্রশ্ন মনের মধ্যে আসছে স্বভাবতই, যে ভোটাধিকার যদি প্রয়োগ করতে না পারি, তাহলে কি আমার নাগরিকত্বটাও বাতিল হয়ে যাবে? আমি কি নাগরিক নই? তো আপনাদের মনে এই যে প্রশ্নগুলো আসছে, সেগুলো আপনাদের বিভিন্ন কমেন্টসের মাধ্যমে আমি দেখেছি। নানান মানুষের নানান রকম সমস্যা
তো আমি মোটামুটি একটা গাইডলাইন আজকের ভিডিওটা আপনাদের দেওয়ার চেষ্টা করছি। যদি আপনারা মন দিয়ে এটাকে শোনেন তাহলে দেখবেন যে পরিস্থিতি কিন্তু যতটা গেল রব উঠেছে এতটা গেল নয়, মানে অনেকটাই সহজভাবে আগানো যাবে। সেটা প্রথম কথা, যে সুপ্রিম কোর্ট কিন্তু একটা কথা বলেছে মামলাকারীদের পক্ষে, যে আপনারা আগামী 8 তারিখ তার মধ্যে আপনাদের যদি আরও কিছু বক্তব্য থাকে আপনারা সেই বক্তব্যগুলো লিখিত আকারে সামনে নিয়ে আসুন। আগামী 12 এবং 13ই আগস্ট আবার এই বিষয় সংক্রান্ত একটা শুনানি আছে। তো আশা করা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে তার মধ্যেই এসআইআরটা শুরু হয়ে যাবে। এবং একটা সূত্র মারফত এও জানা যাচ্ছে যে বিভিন্ন সংবাদ মাধ্যমেও জানলাম যে ইতিমধ্যেই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তারাও এই কেসে পার্টি হতে চেয়েছে। অর্থাৎ রাজ্য সরকার এবার বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে মামলাটা হয়েছে আর কি এসআইআর এর এগেনস্টে বা তার বিভিন্ন নিয়মের এগেনস্টে, সেইখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারও পার্টি হচ্ছে। সুতরাং এবার লড়াইটা খুব জোরদার হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই যে লড়াইটা খুব জোরদার হবে। কিন্তু এতে আমরা কি পরিস্থিতিতে পড়ছি? আমরা সাধারণ জনগণ কি আরও বিপদের দিকে চলে যাচ্ছে? অর্থাৎ এই যে দুই পক্ষের রণংদেহী মূর্তি এবং বাদানুবাদ, এই বাদানুবাদে পড়ে আমাদের কি সুবিধা হবে, না আমাদের আমরা অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছি? দেখুন, এই আবহে আমাদের যেটা মনে হচ্ছে, আমার এই কাজকর্মের সঙ্গে আমি বিশেষভাবে যুক্ত বলে আমি যতটুকু আমার অভিজ্ঞতা দিয়ে বুঝতে পেরেছি, সেটা হচ্ছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গে বিএলও, সুপারভাইজার এবং এই আরও যারা আছেন তাদেরকে ট্রেনিং করিয়ে দিয়েছেন, বেশ কিছু জেলায় ট্রেনিং করিয়ে দিয়েছেন। আমাদের গত 26শে জুলাই কলকাতায় নজরুল মঞ্চে একটা ট্রেনিং সেশন হয়ে গেল, যেখানে 1000-এরও বেশি বিভিন্ন বিএলও, সুপারভাইজার তারা একত্রিত হয়ে ট্রেনিং নিলেন। এবং সেই ট্রেনিংয়ে কিন্তু এসআইআর সম্পর্কিত তথ্যকে সম্পূর্ণভাবে বলে দেওয়া হয়েছে যে কীভাবে কাজ করতে হবে এবং তাদেরকে সমস্ত আইন মেনে বিএলওদের কাজ করতে হবে। সুতরাং আমাদের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য বা যে সমস্ত নথি আছে সেগুলোকে জোগাড় করে রাখা অত্যন্ত জরুরি। যাদের কাছে নেই, এই যে স্বল্প টাইম এখনও হাতে রয়েছে আমাদের এই স্বল্প সময়ে, সেই সমস্ত তথ্যগুলো বা সেই সমস্ত নথিগুলো যদি বৈধভাবে বানিয়ে নেওয়া যায় সেটাও আমাদের চেষ্টা করতে হবে। এখন আমি আমার গত ভিডিওতে বলেছিলাম যে 11টি নির্দিষ্ট ডকুমেন্টসের কথা বলেছে নির্বাচন কমিশন। এই 11টি ডকুমেন্টসের উপর মধ্যে আধার কার্ড নেই, ভোটার কার্ড নেই, রেশন কার্ড নেই। আমরা লাস্ট এত বছর থেকে দেখে এসেছি যে স্পেশাল সামারি রিভিশন যেটা হতো প্রত্যেক বছরে, আমরা রেশন কার্ড, আধার কার্ড এগুলোকে কিন্তু একটা প্রামাণ্য নথি হিসাবে ধরে আমরা আগেই যেতাম যে ঠিক আছে, মানে একে ভোটাধিকার বা দেওয়ার প্রশ্নে আমরা এগ্রি করতাম। কিন্তু যেহেতু এইবার এইগুলোকে একমাত্র প্রমাণ্য নথি হিসাবে ধরছে না কমিশন, এবং সেখানে সুপ্রিম কোর্টও পরিষ্কার বলেছে যে তারা কমিশনের উপর কিছু চাপিয়ে দিতে চাইছে না, তারা কমিশনকে একটা অনুরোধ করেছে যে আধার, ভোটার এবং রেশন কার্ড এইটাকে সহযোগী তথ্য হিসাবে নেওয়া হোক, তা না হলে প্রচুর মানুষ পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বাদ পড়ে যেতে পারেন। এবং বিভিন্ন বিশেষজ্ঞ মহল যেটা ধারণা করছেন বা আশঙ্কা করছেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 1 কোটির উপর ভোটার হয়তো ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে যেতে পারেন। তো এই আবহে আপনাদেরকে বলে রাখি যে নিজের আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড এগুলো তো আপনারা আছেই, সঙ্গে রাখুন। তৎসহ যেটা বলছি, অর্থাৎ আবার সেই আগের কথা, যে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শেষ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল 2002 সালে। তো সেই 2002 সালের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা গত 2-3 দিন আগে থেকেই আমাদের চিফ ইলেকশন কমিশন অফ ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হচ্ছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এখানে দেখা যাচ্ছে ceo.westbengal.nic.in, এই চিফ ইলেকশন অফিসার অফ ওয়েস্ট বেঙ্গল এর ওয়েবসাইটে যদি আপনারা যান, এই লিঙ্কে যাবেন, এই যে দেখুন লিঙ্কটা দেখাচ্ছি, এই লিঙ্কটাকে ক্লিক করলে এই ওয়েবসাইটটা খুলে যাবে। এইখানে দেখুন, এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে আমরা এই পেজটাতে যাব যেখানে আমাদের দেখাচ্ছে ইলেকট্রাল রোল 2002।
অর্থাৎ 2002 সালের ইলেকটোরাল রোল। দেখুন এইখানটাতে একটা লেটেস্ট নিউজ বলে একটা লাইন যাচ্ছে, যেখানে লিখছে যে ইলেকটোরাল রোল অফ SIR 2002 রিমেনিং এসি উইল বি আপলোডেড সুন। অর্থাৎ বাকি এসিগুলো ইতিমধ্যেই দেওয়ার চেষ্টা চলছে। এখন যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের 11টি জেলার 109টি বিধানসভা ক্ষেত্র থেকে দেওয়া হয়েছে এই লিস্টগুলো। দেখুন যেমন আমি একটা উদাহরণ দিয়ে যদি দেখাই, কুচবিহার। কুচবিহারে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কুচবিহার জেলাটা খুলে গেল। এইবার কুচবিহার জেলার যে বিধানসভা ক্ষেত্রগুলো আছে, যেমন মেখলিগঞ্জ, শীতলকুচি, মাথাভাঙা, এই রকম সিতাই, তো যেটা এর মধ্যে থেকে যে এসিটাতে আমরা যে কোনো একটা এসি, যেমন ধরে নিলাম আমি মেখলিগঞ্জে ঢুকছি, এই গেল মেখলিগঞ্জ। মেখলিগঞ্জে গিয়ে পোলিং স্টেশন ওয়াইজ, অর্থাৎ যতগুলো পোলিং স্টেশন আছে মেখলিগঞ্জে আমাদের পার্ট আছে যতগুলো, সমস্ত কটা পার্টের আমরা ভোটার তালিকা এখান থেকে দেখতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি 209টা পার্ট আছে, 209। তাহলে এখান থেকে এবার দেখে নিলেন যে আপনার কত নম্বর পার্ট, কত নম্বর পোলিং স্টেশনে আপনি ভোটটা দেন। সেইখানে গিয়ে দেখুন এই ডান দিকে আছে ফাইনাল রোল, অর্থাৎ এই ফাইনাল রোলে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন খুলে গেল এখানে 19 পাতার একটা PDF ফাইল খুলে গেল, যেখানে বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নাম, মেখলিগঞ্জ, তফসিলি জাতি, অংশ নাম্বার কত না 1 দেখানো হচ্ছে, এইখানে অ্যাড্রেস, তারপর শুরু হয়ে গেল এই ভোটার তালিকায় 2002-এর যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল সেইখানে যারা যারা আছেন তাদের নাম, তাদের বাবার নাম, তাদের স্ত্রী পুরুষ যেটা লিঙ্গ, বয়স কত ছিল এবং সচিত্র পরিচয় পত্রের নম্বর কত ছিল। এইভাবে ভোটার লিস্টগুলো আপনারা নামাতে পারবেন সহজেই পাবেন। তাহলে এইখান থেকে যাদের যাদের 2002 সালে নাম আছে বা আশঙ্কা করছেন নেই কি আছে জানি না, তারা এখান থেকে এই ভোটার তালিকাটা নামিয়ে নিন। যারা নামাতে পারছেন এই ওয়েবসাইট থেকে তারা তো নামাতে পারছেনই, তাছাড়াও বলে রাখি এই ভোটার তালিকা কিন্তু প্রত্যেক বুথের BLOদের কাছে দিয়ে দেওয়া হবে এবং রাজনৈতিক দলগুলোর যে প্রতিনিধি অর্থাৎ BLAদের কাছেও একদম অল পলিটিক্যাল পার্টি মিটিং করে এইটা কিন্তু আগস্টে কাজ শুরু হওয়ার আগেই দিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং আপনাদের কাছে 2002-এর তালিকা যথাযথভাবে থাকবে এবং সাফিসিয়েন্টভাবে সবাইকে দিয়ে দেওয়া হবে। সবাই এখান থেকে নিজের নিজের নাম আছে কিনা দেখে নিলেন, যার নিজের নাম নেই বাবা মায়ের নাম থাকতে পারে। এইবারে কথা হলো যে 2002-এর ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের তো অন্য নথির প্রয়োজন পড়ছে না, তাদের আর কোনো মাথা ব্যথা নেই। এইবার পড়ে থাকলাম আমরা যারা 2002-এর তালিকায় আমাদের নাম নেই, তাহলে তারা কি কি নথি দেব? তারা দেব জন্ম সার্টিফিকেট। জন্ম যারা 1987 সালের পরে জন্ম হয়েছে বা আগে জন্ম হয়েছে অনেকেরই আমাদের জন্ম সার্টিফিকেট আছে। এবার এই জন্ম শংসাপত্র একটা নির্দিষ্ট অথরিটি যে হসপিটালে জন্মগ্রহণ করেছেন সেই হসপিটাল থেকে কখনো দেওয়া হয়েছে বা কোনো গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বিভিন্ন জায়গা থেকে দেওয়া হয়েছে। সুতরাং এখন দেখে নিন যে আপনার জন্ম সার্টিফিকেটটা ঠিকঠাক আছে কি না, 1 নম্বর। এইটা একটা বড় প্রমাণ। এছাড়াও যাদের কাছে জন্ম সার্টিফিকেট নেই, ধরা যাচ্ছে যে আমার জন্ম সার্টিফিকেট নেই, তাহলে আমি কি করব? আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি বা আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি বা আমি কোনো কলেজ বা কোনো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি, তাহলে তার অ্যাডমিট কার্ড আছে সেই সময়কার, তাহলে সেইটা একটা প্রামাণ্য নথি হিসাবে কিন্তু ধরা হচ্ছে। এছাড়াও যেটা ধরা হচ্ছে যে ধরুন কোনো একটা সময় আপনারা স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট পেয়েছেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত থেকে বা BDO অফিস থেকে বা জেলা শাসকের কাছ থেকে কোনো বিষয়ে কোনো পরীক্ষা দিতে গিয়ে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পেয়েছেন, তো সেই সার্টিফিকেটের কপিটা এখন কাজে লাগতে পারে। এছাড়া আছে আপনার LIC করা আছে আপনাদের, হ্যাঁ, কেউ হেলথ ইন্স্যুরেন্স করেছিলেন হয়তো সেই সময়, তো এই ধরনের কিছু যে LICর কাগজপত্র। এছাড়াও আছে ধরুন জমির দলিল আছে, জমি কেনা হয়েছিল, বাবা মায়ের নামে জমির দলিল আছে, দাদুর নামে জমির দলিল আছে। তো এই ধরনের যে প্রামাণ্য নথিগুলো যেটা দিয়ে প্রমাণিত হয় যে আপনি ভারতবর্ষেই জন্মগ্রহণ করেছেন অথবা আপনার বাবা মা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, তার প্রমাণ কিছু আপনি দিতে পারছেন, এইটা প্রমাণ করতে পারলেই কিন্তু বিষয়টা অনেক সহজ হবে নাম তোলার ক্ষেত্রে। এবং পাশাপাশি দেখুন রাজ্য সরকার একটা কথা বারবার বলছে, যদিও কমিশন স্বশাসিত সংস্থা, আইন মেনেই সমস্ত কাজ হবে, তবু বলছি যে যে আবহ তৈরি হচ্ছে ভারতবর্ষের ক্ষেত্রে সেখানে কিন্তু
যারা বৈধ নাগরিক বা যারা বৈধ পশ্চিমবঙ্গের অধিবাসী বা ভারতবর্ষের অধিবাসী, শুধুমাত্র তাদের কিছু ডকুমেন্টস দেখাতে পারলাম না বলেই নাম কেটে যাবে এরকম নয়। কারণ খসড়া তালিকা একটা প্রস্তুত হবে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও। তারপরেও যদি দেখেন যে আপনি সেই খসড়া তালিকাতে আপনার নাম নেই, তারপরেও 1 মাসের উপর সময় পাওয়া যাবে যে আপনি আপনার নথিগুলোকে জমা করতে পারছেন। সুতরাং আমি যেটা বলবো, এই মুহূর্তে আপনারা বিভ্রান্ত হবেন না। বিভ্রান্ত না হয়ে ওই যে 11টি নথি, যার আমি অলরেডি 2-3টে আলোচনা করলাম, এরপর আছে পাসপোর্ট। পাসপোর্ট একটা বড় প্রমাণ, সেখানে পুলিশ ভেরিফিকেশন হয়ে পাসপোর্ট দেওয়া হয়। তাহলে পাসপোর্টটা যদি আপনার সঠিক সময়ের থাকে, অর্থাৎ এখনো পর্যন্ত বৈধ থাকে, মানে পুরনো কোনো বাতিল হয়ে যাওয়া পাসপোর্ট অবশ্যই নয়, যে পাসপোর্টের এখনো ভ্যালিডিটি আছে, সেটাও আপনার ভীষণভাবে কাজে আসতে পারে। এছাড়া তো যারা চাকরি বাকরি করেছেন, এখন রিটায়ার করে গেছেন, তাদের পেনশনের কাগজপত্র আছে। যারা চাকরি করছেন, সেটা সরকারি হোক বা কোনো বেসরকারি আন্ডারটেকিং সংস্থায় হোক, তাদের চাকরির সময়কার যে সমস্ত কাগজপত্র, তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার বা তাদের সেইখানের যে নথি রয়েছে, সেই সমস্ত কাগজপত্র, বিভিন্ন ইন্স্যুরেন্সের কাগজপত্র আমি আগেই বললাম, এই ধরনের যে যতটুকু আপনার কাছে আছে ততটুকু নিয়ে আপনি প্রস্তুত হন। এবং কাজ তো শুরু হয়ে যাচ্ছে, এটা একেবারে নিশ্চিত থাকুন যে কাজ অগস্ট মাসের হয়তো প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হয়ে যাচ্ছে। সেইভাবেই কমিশন নেমে পড়েছে কাজে। হয়তো কোনো নোটিফিকেশন এখনো অফিসিয়ালি আসেনি, কিন্তু প্রস্তুতি একদম চূড়ান্ত পর্বে। এবং বিএলওরা আপনাদের বাড়ি বাড়িতে যাবে, গিয়ে ওই একটা এনুমারেশন ফর্ম আপনাদের দেবে। আমি সেই ফর্মটি দেখাচ্ছি আপনাদেরকে। সেই এনুমারেশন ফর্মে আপনাদের ছবি দিতে হবে, কি কি ডিক্লিয়ারেশন দিতে হবে, এইগুলো আপনারা দেবেন। দিয়ে ফর্মটা ফিল আপ করে রাখবেন, আবার গিয়ে বিএলও নেবেন। যদি আপনি কর্মক্ষেত্রে থাকেন, আপনি আসতে পারছেন না সঠিক সময়ে, আপনার বাড়ির লোককে বলুন, তাদের কাছ থেকে বিএলও এটা সংগ্রহ করবেন। অনলাইনে ফর্ম নেওয়া হবে, এবং অনলাইনে কিভাবে ফর্ম ফিল আপ করা হবে সেটা আমি আমার পরবর্তী ভিডিওতে দেখাবো। সেটা স্পেশালি বিএলওদের জন্য, অর্থাৎ বিএলওরা কীভাবে কাজ করবেন তার একটা ভিডিও আমি এর পরের ভিডিওতেই আনতে চলেছি। আপনারা যদি পারেন ওটাও দেখে নেবেন যে বিএলওদের কাজটা কীভাবে করতে হবে। তো সেইটা দেখলেও আপনারা খানিকটা বুঝতে পারবেন যে কি কি বিষয়ের উপর জোর দেওয়া হচ্ছে। তো সর্বমোট যেটা কথা আমার, যে প্রস্তুত থাকুন নিজের সমস্ত রকম তথ্য নিয়ে, এবং যারা বাড়ি বাড়ি যাবেন, যেটা আপনাদের আছে সঠিক তথ্য তাদের কাছে দিন। এবং আবার অপেক্ষা, সেই আগামী 12 এবং 13 তারিখ সুপ্রিম কোর্টের দিকে আমরা সবাই তাকিয়ে থাকবো। যে সুপ্রিম কোর্ট তখন যদি কোনো অ্যাডিশনাল কোনো আমাদেরকে পথ দেখায়, অর্থাৎ যেটা নিয়ে বারবার অনুরোধ করা হচ্ছে কমিশনকে, যে আধার কার্ড এবং ভোটার কার্ড এবং রেশন কার্ড, এই তিনটের কোনো একটাকে প্রামাণ্য নথি হিসাবে বা তিনটাকেই সহায়তাকারী নথি হিসাবে গুরুত্ব দেওয়া হোক, সেটা যদি গুরুত্ব দেয় তো সহজ হয়ে যাবে আমাদের ক্ষেত্রে ব্যাপারটা। তো ততক্ষণ আমরা অপেক্ষা করি আর কাজ শুরুর দিকে নজর রাখি। আর আপনাদের বলবো যে যারা আমার এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করবো যে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই সম্পর্কিত একদম সঠিক তথ্য আপনাদের সামনে সহজভাবে আনার জন্য আমি ভীষণভাবে চেষ্টা রাখছি, এবং প্রত্যেকটা তথ্যই আপনাদের কাছে এত সহজভাবে নিয়ে আসা হবে যাতে আপনারা বুঝতে পারেন। তাছাড়াও যদি আপনাদের এই ভিডিও দেখে মনে হয় যে কিছু জিনিস বোধহয় আমি ওভারলুক করে গেলাম বা বলতে পারলাম না, ঠিক লাগলো না, তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে এসে জানান। আমি কমেন্ট বক্সে সকলের উত্তর দিয়ে থাকি। যার ইন্ডিভিজুয়াল অনেকের অনেক সমস্যা থাকে, তো সেই সমস্যাগুলো ধীরে ধীরে কাজ চলতে চলতে আমরা আশা করি যে অনেকটাই সুরাহা হবে। তবে পাশাপাশি এটাও ঠিক, যারা আমাদের ভারতবর্ষের নাগরিক নন, অনুপ্রবেশকারী বা বলা হচ্ছে শরণার্থী, এইরকম ধরনের কিছু মানুষের নাম তো অবশ্যই বাদ যাবে। তাদের ক্ষেত্রে কিছু করার নেই, সেটা তো ইলেকশন কমিশনের একটা দায়িত্ব বা দেশের সরকারেরও একটা দায়িত্ব আছে, যে যারা ভারতবর্ষের নাগরিক তাদের অধিকারকে সুনিশ্চিত করা। তো তাদের অধিকারকে সুনিশ্চিত করতে গেলে অবশ্যই অবৈধভাবে যারা ভারতবর্ষে বসবাস করছেন তাদের নাম কাটা যাবে। সুতরাং সেটাকে মেনে নেওয়া ছাড়া কিন্তু কোনো উপায় নেই। যাই হোক, তো আজকের মতো এই পর্যন্তই। দেখা যাক, আবার দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ সকলে ভালো থাকুন, দুশ্চিন্তা মুক্ত থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।